প্রিয় দর্শক, মানচিত্র নিয়মিত আয়োজন কথোপকথনের। নমস্কার, আমি তরুণ ঘোষ। আজ শুভ নববর্ষ। আমাদের এখানে সংক্রান্তি গতকালকে পড়েছে, গতকাল সন্ধ্যেবেলা, আজকে পর্যন্ত চলবে। তাই কালকে আমাদের এখানে, কালকেও নববর্ষ হয়েছে, আজকেও সেই নববর্ষ চলছে, কিন্তু আপনাদের ওখানে আজকে নববর্ষ। তাই আমি একটা পোস্টও গতকালকে ছেড়েছি, আজকে আবার নিজে আপনাদের নববর্ষের শুভেচ্ছা জানাতে এলাম। বড় যারা আছেন, যাদের আশীর্বাদ আমার খুব প্রয়োজনীয়, তাদের আমার প্রণাম। যারা আমার বন্ধু বান্ধব দর্শক আছেন, তাদের সবাইকে শুভেচ্ছা, ভালোবাসা। এবং যারা ছোট আছেন, বাচ্চা যারা, শিশু যারা আছো, তাদেরকে সবাইকে আমার অন্তর থেকে আশীর্বাদ। তোমরা সবাই ভালো থাকো, তোমরা সবাই সুদিন তোমাদের ফিরে আসুক। সেদিন খুব বেশি দূরে নয়, আমার কথাটা কিন্তু ধ্রুব সত্য হিসেবে মেনে নিও। দিন খুব একটা দূরে নয়। তো আজকের দিনে কিছুটা ভালো ভিডিও করব ভেবেছিলাম, কিন্তু আমরা দেশের এই যে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, তিনি তো দেশকে ডুবিয়েই ছাড়বেন। তিনি স্থির করে নিয়েছেন তিনি দেশকে ডুবিয়েই ছাড়বেন, তার আর অন্য কোনো কাজ নেই। তিনি মরিশাসে গেছিলেন, বেরিয়ে তিনি একটা দিয়েছেন, ইন্টারভিউ দিয়েছেন। তা সেখানে তিনি বলেছেন সম্পর্ক পুনর্গঠনের জোর গঙ্গা চুক্তিতে। আমি পুরোটা পড়ে শোনাচ্ছি, এটা পড়লে আপনারা বুঝতে পারবেন যে এরপরে ভারতবর্ষ কি করতে পারে, কি করতে পারে। আস্তে আস্তে গলা টিপবে। কারণ যে রিপোর্টটা বেরিয়েছে তাতে উনি বলছেন, নয়াদিল্লি 14 এপ্রিল, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক নতুন করে গড়ার সঙ্গে গঙ্গা চুক্তিকে সংযুক্ত করলেন সে দেশের নতুন সরকারের বিদেশমন্ত্রী খলিলুর রহমান। সদ্য ভারত সফর করে খলিলুর গিয়েছিলেন মরিশাসে। ভারত মহাসাগরীয় সম্মেলনে একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ন্যায্যভাবে এবং পরিবেশ ও জলবায়ুর দিকটি মাথায় রেখে গঙ্গার জলবন্টন চুক্তিটি হবে দু দেশের সম্পর্ক পুনর্গঠনের জন্য প্রথম পরীক্ষা। এটা হলেই তার মানে বাকি সম্পর্ক ঠিক হবে বাংলাদেশের সঙ্গে ভারতের। 1996 সালে সই হওয়া 30 বছর মেয়াদী গঙ্গা জলবন্টন চুক্তির মেয়াদ এবছর ডিসেম্বরে শেষ হচ্ছে। চুক্তি থাকা অবস্থাতেও জলের ভাগ নিয়ে দুদেশের মধ্যে মতপার্থক্য রয়েছে। শুষ্ক মরশুমে পর্যাপ্ত জল না পাওয়ার অভিযোগ বাংলাদেশের দিক থেকে ছিল। দুদেশের সামগ্রিক সম্পর্কের ক্ষেত্রে চুক্তি কতটা গুরুত্বপূর্ণ জানতে চাইলে খলিলুর বলেন, গঙ্গার জলের সঙ্গে আমাদের সম্পর্কটা বাঁচা মরার, আমাদের গোটা সভ্যতা ও জীবিকা গঙ্গার জলের উপর নির্ভরশীল। এটা ঠিক। এখন যে চুক্তিটা আছে তা কয়েক মাসের মধ্যে শেষ হয়ে যাবে। আমরা একটি সংশোধিত চুক্তি দেখতে চাই যা ভারতের জরুরি প্রয়োজন মেটাতে পারবে, যা মানুষের জরুরি প্রয়োজন মেটাতে পারবে। জলের যথাযথ বন্টন না হলে বাংলাদেশের জীবিকা, কৃষি এবং খাদ্য নিরাপত্তায় বিরূপ প্রভাব পড়তে পারে জানিয়ে তিনি বলেন, যেহেতু দুটি দেশ সম্পর্ক পুনর্গঠনে আগ্রহী, ন্যায্যভাবে পরিবেশ, জলবায়ু এবং সহনশীলতার ভিত্তিতে গঙ্গার জলবন্টন চুক্তিটি হবে দ্বিপাক্ষিক সম্পর্ক ঠিক করার প্রথম পরীক্ষা। চলতি মাসের গোড়ায় খলিলুরের ভারত সফরের আগেই বাংলাদেশের জলসম্পদ মন্ত্রী শাহিউদ্দিন চৌধুরী আনি জানিয়েছিলেন, গঙ্গা চুক্তি এবং তিস্তা মহাপ্রকল্প নিয়ে আলোচনার কাজ শুরু হয়ে গিয়েছে। টেকনিক্যাল পর্যায়ে কারিগরি বিশেষজ্ঞ যারা রয়েছেন তারা কাজ করছেন। এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার মতো জায়গায় পৌঁছায়নি, তবে আমরা কাজ অব্যাহত রেখেছি। আমাদের নিয়মিত বৈঠক চলছে, নিয়ম মাফিক এবং ধারাবাহিকভাবে চলছে। পাশাপাশি ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়ালের বক্তব্য, ভারত এবং বাংলাদেশের মধ্যে জলসম্পদ বিষয়ক কাঠামোগত মেকানিজম ইতিমধ্যেই রয়েছে এবং সেটি কাজ করছে। তার মানে কাজ কিন্তু এর ভেতরে ভেতরে এগোচ্ছে। কিন্তু তারপরে এরকম যদি স্টেটমেন্ট উনি যেটা বলছেন
যে একটি সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বলছেন, ন্যায্যভাবে এবং পরিবেশ ও জলবায়ু দিকটি মাথায় রেখে গঙ্গার জলবন্টন চুক্তিতে হবে দু দেশের সম্পর্ক পুনর্গঠনের জন্য প্রথম পরীক্ষা। তার মানে ভারতবর্ষকে পরীক্ষা দিতে হবে, সোজা কথা, ভারতবর্ষকে পরীক্ষা দিতে হবে সে বাংলাদেশকে কতটা কাছে চায়। আচ্ছা, আপনারাই বলুন, এখন যে বাংলাদেশের যে অবস্থা, আপনাদের বিদ্যুৎ নেই, আপনাদের ডিজেল নেই, মূল্য বৃদ্ধি এই জায়গায় পৌঁছেছে, মানে দিনে তো আপনাদের 12 ঘন্টা মতো শুনছি কারেন্ট থাকে না। তারপরে একটা ওই যে চুল্লি ছিল যেটা তেল নাগার যেটা ছিল পায়রা না কোথায়, সেটাও তো বন্ধ হয়ে গেছে, কারণ ক্রুড অয়েল তো পাওয়া যাচ্ছে না। ক্রুড অয়েল পাওয়া না গেলে তাহলে ওটা চালিয়ে রাখার একটা কষ্ট রয়েছে, তার থেকে বন্ধ করে দেওয়াটা ভালো। এটা বুদ্ধিমানের কাজ হয়েছে। যখন হবে তখন 2 মাস লাগবে ওটা চুল্লিটা চালু করতে, কিন্তু এই 2 মাসের খরচাটা তো বেঁচে যাবে। এই যখন অবস্থা, সেই সময় ভারতকে যদি শর্ত দেয়, ভারত সেটা ভালোভাবে মানবে? আপনারা শর্ত দেওয়ার জায়গায় রয়েছেন খলিলুর রহমান, দেশটাকে যা করে ফেলেছেন আপনারা, ধ্বংসস্তূপে পরিণত হয়ে রয়েছে। আমার এক বন্ধু বলছিলেন একটা পিলারের 4টে পিলারের উপরে দাঁড়িয়ে, যে কোনো সময় একটা ভূমিকম্প হবে, ধাবাস করে পড়ে যাবে, এবং সেটাই হবে 2-4 মাসের মধ্যে। মানুষ অস্থির হয়ে যাবে, গরমে অস্থির হবে, মূল্য বৃদ্ধিতে অস্থির হবে, তারপরে আপনার তেল না পেয়ে অস্থির হবে, অর্থনৈতিক স্থিতিশীলতা না থাকলে অস্থির হবে। দেখবেন একদিন মানুষ কিন্তু ওই প্রথম আমি বলেছিলাম না, একদিন ঝাড়ু হাতে পথে নেমে এসে সব ঝেঁটিয়ে বিদায় করবে। তখন আমাকে অনেকে অনেক কিছু দেখে দিয়েছিলেন, আমি সেগুলো আর রিপিট করতে চাই না, কিন্তু আজকে ধীরে 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 সেই পরিণতির দিকে যাচ্ছে। তার উপরে এই ধরনের স্টেটমেন্ট, এখানে যখন এসেছিলেন তখন একটা কেঁচোর মতো বসছিলেন, তার সঙ্গে যেটা হুমায়ুন না কি এসেছিলেন তিনিও তো অনেক বড় বড় কথা বলেছেন, কিন্তু এখানে একেবারে দাঁতে দাঁত চিপে বসছিলেন, ঠোঁটে ঠোঁট চিপে বসছিলেন। জয়শঙ্করের সামনে তো উনি যেতে পারেননি, উনি কথা বলেছেন আমাদের অজিত দোভালের সঙ্গে। অজিত দোভাল যে ডোজ দিয়েছে তাতেই উনি কাত হয়ে গেছেন। উনি এখন বড় বড় কথা বললে তো হবে না, বাস্তবটা অস্বীকার করলে হবে না। এখন পিঠ বাঁচানোর জন্য উনি অনেক বড় বড় কথা বাইরে গিয়ে বলছেন, যেটা ভারতের সামনে বলতে পারেননি। আসলে দেশের মানুষকে সন্তুষ্ট করার চেষ্টা, তো দেশের মানুষ চায় একটা সুস্থ পরিবেশ, যাতে সে বাজারে যেতে পারে, ক্রয় ক্ষমতার মধ্যে জিনিসপত্র পায়, বাড়ি ফিরে এসে একটু ফ্যানের তলায় বসতে পারে, যাওয়ার সময় একটুখানি অফিস যাতায়াত করার জন্য যেগুলো আপনারা সব জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছেন আপনার লোকজন, সেগুলোকে মানে সেগুলো ঠিক থাকতো, তাহলে অফিস কাছারি করে এসে একটা সুস্থ মানে সংসার জীবন পালন করতে চায় প্রতিটা মানুষ, যেটা আমি অনেকদিন আগেও বলেছিলাম। আগে আপনাদের জীবনে ছিল অফিস থেকে আসতেন, এসে একটু পরিবারের সঙ্গে আড্ডা মারতেন, তারপর সন্ধ্যেবেলা বেরোতেন, সন্ধ্যেবেলা বেরিয়ে আপনারা একটু সিনেমা দেখতে যেতেন, কেউ একটু পার্কে বেড়াতে যেতেন, কেউ আড্ডা মারতে যেতেন, বা বাড়িতেই আপনারা সিনেমা থিয়েটার দেখতেন। এখন তো সিনেমা থিয়েটারের তো গল্প উঠে গেছে, এখন সে যারা অভিনেতা অভিনেত্রী ছিল তারা প্রায় বেকার হয়ে গেছেন। মানে আপনার দেশটাকে আপনারা কিছু রাখেননি, পুরো ছাড়খাড় করে দিয়েছেন। ওই 4টে পিলারের উপর যে দাঁড়িয়ে আছে, যিনি বলেছেন না আমার বন্ধু, একেবারে সঠিক কথা বলেছেন। একদিন একটা ভূমিকম্প হবে, ধাবাস করে পড়বে, তারপরে দেখবে যে সব ঝাঁটা হাতে বেরিয়ে গেছে, শেখ হাসিনাকে ফেরত দাও। এবং বহুদিন আগে আমি বলেছিলাম যে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবেই ফিরবেন, আপনারাই রাস্তায় নেবে, আপনারাই বলবেন শেখ হাসিনাকে আমরা প্রধানমন্ত্রী হিসেবে চাই। ওই একেবারে সীমান্তের কাছে গিয়ে আপনারাই দাবি তুলবেন। ভারতবর্ষ সেই অপেক্ষাতেই রয়েছে। আমি আর একটা প্রসঙ্গে যাব। এখন সেই ভদ্রলোকের নাম আমি বলছি, এই ভদ্রলোকের নাম হচ্ছে সাইফুল আমিন। তিনি একজন সাংবাদিকতা করতেন, এখন কানাডায় থাকেন। তার একটা ইন্টারভিউ দেখলাম, তার ইন্টারভিউতে তিনি অভিযোগ করেছেন, মানে তার মতামত প্রকাশ করেছেন যে
ভারতীয় সাংবাদিক এবং ভারতীয় ইউটিউবাররা যারা আছে তারা সমগ্র বাংলাদেশকে অপমান করছেন এবং বাংলাদেশকে হেয় করছেন, হেয় প্রতিপন্ন করে কাজ করছেন। আমি তাকে কন্ট্রাডিক্ট করছি না, এরকম কিছু সাংবাদিক এবং ইউটিউবার রয়েছেন, আমি অস্বীকার করব না। কিন্তু আপনারা দর্শক সাক্ষী আছেন, ব্যতিক্রম কিন্তু আমি ছিলাম। আমি কিন্তু প্রথম থেকে বলেছিলাম যে শেখ হাসিনা আমাদের কাছে আত্মীয় এবং তিনি আমাদের অতিথি হিসেবে রয়েছেন। তাকে সর্বদলীয় বৈঠকের মাধ্যমে যে রাখা হয়েছে সে খবরটা কিন্তু আমিই প্রথম দিয়েছিলাম। তারপরে সেটা তো প্রতিষ্ঠিত হলো যে আমি ঠিক বলেছিলাম। তো তার যে সেই কথাটা যে মানুষ তাকে আশ্রয় দাতা হিসেবে যারা দেখাচ্ছে, এটা ঠিক নয়। তিনি আমাদের কাছে সম্মানীয় এবং প্রধানমন্ত্রীর সম্মানের জায়গায় তাকে সেই নিরাপত্তা দিয়ে রাখা হয়েছে, সেটা আপনারা ভালো করেই জানেন, আপনার নেতাদের মাধ্যমে যারা দেখা করে এসছেন। আমার কথা বাদ দিন, তাদের কথা অন্তত বিশ্বাস করবেন আপনারা। তো তার এই মানে অভিমানটা, তিনি একজনকে বিশ্বাস করে তিনি সমস্ত সাংবাদিক এবং ভারতীয় ইউটিউবারদের তিনি একেবারে কাঠগড়ায় তুলতে পারেন না। তার কাঠগড়ায় তোলাটা ঠিক হবে না। তিনি ব্যক্তিগতভাবে কাউকে বলতে পারেন, যদিও যার সম্পর্কে বলছেন তিনি মানুষটা কিন্তু অত্যন্ত জ্ঞানী এবং বুদ্ধিমান মানুষ, এবং আমি তাকে গুরু হিসেবে জানি। তার মতো দানবীর উপকারী মানুষ খুব কম পাওয়া যায়। হয়তো দু চারটে কটু কথা বলেছেন উত্তেজনার মুহূর্তে, আমি তো বলেছি যে ভারতবর্ষের মানুষ এখন কিন্তু বাংলাদেশের নাম শুনলে খেপে যায়। আমার এই যে প্রতিবাদ, আমার যে গালাগাল, সেটা কিন্তু হচ্ছে ওই যারা ভারতকে ভাঙতে চেয়েছিল, যারা চোখ তুলে চোখে চোখ রেখে কথা বলতে চেয়েছিল, যারা ম্যাপ পরিবর্তন করেছিল, যারা বলেছিল দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, দিল্লি দিল্লি, আমার এটা হচ্ছে তাদের বিরুদ্ধে। আমার যত গালাগাল, যত মানে সব হচ্ছে তাদের বিরুদ্ধে। আপামর যে সমস্ত বাংলা ভাষাভাষী আছে, বাংলাদেশি মানুষ, তারা আমার সব গুরুজন এবং আত্মীয় বন্ধু বান্ধব। হ্যাঁ, এর মধ্যে কিছু খারাপ ভালো থাকবেই, তো সে তো সংমিশ্রণ থাকে। সব জলেই তো সালফার থাকে, অল্প বিস্তর সব জলেই থাকে, আয়রনও সব জলেই থাকে। তো মিলেমিশেই আমাদের ভারতবর্ষ, খারাপ ভালো আমাদের দেশেও আছে, সবাইকে এক কাতারে ফেলাটা উচিত হবে না। আমি জানাব, ওনার নামটা হচ্ছে সাইফুর আলম সম্ভবত, ওনাকে আমি অনুরোধ করব, সাইফুল আমিন, ওনাকে অনুরোধ করব উনি যেন আমাদের সবাইকে এক কাতারে ফেলে না দেন, অন্তত আমাকে তো নয়। আমি বরং আপনাদেরকে বলতাম, আপনারা সাবেক বলেন কেন? আমি বরং আপনাদেরকে বলতাম, আপনার প্রধানমন্ত্রী রিজাইন করে আসেননি, তাহলে আপনারা সাবেক বলছেন কেন? আমি বলতাম, আমরা মনে করি, মনে প্রাণে বিশ্বাস করি ভারতীয়রা, তিনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং তিনি প্রধানমন্ত্রী হিসেবেই ফিরবেন, এবং কোনো ভোট ফোট কিচ্ছু হবে না, এরা সব পালিয়ে যাবে, দেখে রেখে দেবে। আর 2-4 মাস যাক, এই অবস্থায় সব পালিয়ে যাবে, কেউ থাকবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, এবং কামনা করব আগামী দিনগুলো আপনাদের সেই সুস্থির দিন আবার ফিরে আসুক। আমরা সকলে গলায় গলা মিলিয়ে আমরা বলতে পারবো আমরা সকলে ভালো আছি। ইউনূস বলেছিলেন বাংলাদেশ নাকি পৃথিবীর কাছে যাবে না, পৃথিবী বাংলাদেশের কাছে আসবে, কিন্তু বাস্তবতা যেন ঠিক উল্টো কথা বলছে। ইউনূস আমলে যে দরজাগুলো একে একে বন্ধ হতে শুরু করেছিল, অবৈধ ইউনূস সরকারের বর্ধিত সংস্করণ, তারেক আমলেও সেই চিত্রের খুব একটা হেরফের দেখা যাচ্ছে না। বরং এখন প্রশ্নটা আরো তীক্ষ্ণ হয়ে উঠছে, সরকার পাল্টেছে, কিন্তু কেন পাল্টাচ্ছে না বাংলাদেশি পাসপোর্টের প্রতি বিশ্বের দৃষ্টিভঙ্গি?
এই যে এসব ঘটনায় এগুলোকে আর বিচ্ছিন্ন বলে মনে করার কোনো সুযোগ নেই। যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশিদের ফেরত পাঠানোর পর এবার ইতালিও আগামী 20 এপ্রিল 30 বাংলাদেশিকে চার্টার্ড ফ্লাইটে ফেরত পাঠানোর প্রস্তুতি নিয়েছে এবং ইতালি সরকার বাংলাদেশ সরকারকে ইতোমধ্যে চিঠিও দিয়েছে। এটি শুধু 30 জন মানুষের দেশে ফিরে আসার খবর নয়, বরং একটি ভয়াবহ বাস্তবতার ইঙ্গিত দিচ্ছে। আন্তর্জাতিক অভিবাসনের পথে বাংলাদেশিদের প্রতি নজরদারি বেড়েছে, সন্দেহ বেড়েছে, আর ভিসা পাওয়ার শর্ত আগের যে কোনো সময়ের চেয়ে কঠোর হয়েছে। একদিকে অবৈধ অভিবাসন, ভুয়া কাগজপত্র, মানব পাচার এবং আশ্রয় প্রার্থনার অপব্যবহার, অন্যদিকে দীর্ঘ রাজনৈতিক অস্থিরতা, প্রশাসনিক দুর্বলতা এবং কূটনৈতিক অদক্ষতা, সব মিলিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশি নাগরিকদের প্রতি আস্থার জায়গাটি স্পষ্টভাবেই নড়বড়ে হয়ে গেছে। জুলাই সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতা দখলের পর থেকে দেশের ভাবমূর্তি আন্তর্জাতিক পরিমণ্ডলে যে ধাক্কা খেয়েছে, সাজানো নির্বাচনে আসা তারেক রহমানের সরকারও সেই ক্ষত সারাতে পারছে বলে মনে হয় না। একই প্রেক্ষাপটে 8 এপ্রিলের ঘটনাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কানাডা, অস্ট্রেলিয়া সহ ইউরোপের 13টি দেশ বাংলাদেশি নাগরিকদের ভিসা প্রদানের ক্ষেত্রে নতুন নির্দেশনা দিয়েছে। একই সময়ে অস্ট্রেলিয়া বাংলাদেশকে প্রমাণের স্তর 3 বা সর্বোচ্চ ঝুঁকির তালিকায় অন্তর্ভুক্ত করেছে। অর্থাৎ এখন শুধু শ্রমিক ভিসা নয়, শিক্ষার্থী ভিসাও সন্দেহের চোখে দেখা হচ্ছে। একজন প্রকৃত মেধাবী শিক্ষার্থীও এখন বাড়তি যাচাইয়ের চাপে পড়ছেন, মানে অন্যদের ভুলের মাসুল তাকেও গুনতে হচ্ছে। ব্রিটেনের একের পর এক বিশ্ববিদ্যালয় বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য দরজা বন্ধ করে দিচ্ছে। ইউনিভার্সিটি অফ উলভারহ্যাম্পটন থেকে শুরু করে অক্সফোর্ড, ব্রুকস পর্যন্ত তালিকাটি দীর্ঘ হচ্ছেই। লন্ডনের মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ের মোট ভিসা প্রত্যাখ্যানের 60% আসছে বাংলাদেশি আবেদনকারীদের কাছ থেকে। 2022 সালে যেখানে 15,000-এর বেশি শিক্ষার্থী যুক্তরাজ্যে গিয়েছিল, 2023 সালে সেই সংখ্যা নেমে এসেছে 9,000-এ। এক বছরেই পতন হয়েছে 29%। 2023 সালে যে সংখ্যা ছিল প্রায় 15,000, 2024 সালে সেই সংখ্যা কত হয়েছে তার কোনো পরিসংখ্যান আসলে নেই। এই পতন শুধু সংখ্যা নয়, এটি আন্তর্জাতিক আস্থার পতনের প্রতীক। যুক্তরাষ্ট্র থেকে গত এক বছরে অন্তত 284 জন বাংলাদেশি ফেরত এসেছেন। অনেকেই ব্রাজিল হয়ে মেক্সিকো সীমান্ত দিয়ে অবৈধভাবে ঢোকার চেষ্টা করছিলেন। এক একজন এই যুক্তরাষ্ট্র যাওয়ার পেছনে খরচ করেছেন 45 থেকে 70 লাখ টাকা পর্যন্ত। পরিবারের জমি বিক্রি হয়েছে, ঋণ নেওয়া হয়েছে, দালালের হাতে জীবন তুলে দেওয়া হয়েছে। শেষ পর্যন্ত সেই মানুষটি ফিরে এসেছে নিঃস্ব হয়ে। অনেককে শিকল এবং ডান্ডা বেড়ি পরিয়ে অমানবিক ভাবে ফেরত পাঠানো হয়েছে। এই ট্র্যাজেডি শুধু ব্যক্তির নয়, একটি দেশের গ্রামীণ অর্থনীতি, পারিবারিক কাঠামো এবং সামাজিক মর্যাদার উপরও বড় আঘাত। ইউরোপের বিভিন্ন দেশ থেকেও গত 8 বছরে প্রায় 4,000 বাংলাদেশি ফেরত এসেছেন। ইতালি, সাইপ্রাস, রোমানিয়া, জার্মানি, ফ্রান্স, গ্রিস। তালিকাটি দীর্ঘ এবং প্রতিটি দেশের নামই বলে দেয় যে সমস্যাটি একক কোনো গন্তব্যে নয়, বরং ইউরোপ জুড়ে বাংলাদেশি অভিবাসনকে ঘিরে একটি কাঠামোগত এবং ধারাবাহিক সংকট তৈরি হয়েছে। শুধু পশ্চিমা বিশ্ব নয়, সাধারণ ভ্রমণ ভিসাতেও একই চিত্র। থাইল্যান্ডে ভিসা পেতে এখন সর্বনিম্ন 45 দিন অপেক্ষা করতে হচ্ছে। ভারত, ইউএই, কাতার, ওমান, সৌদি আরব, ভিয়েতনাম সহ বহু দেশে ভিসা জটিলতা বেড়েছে। সিঙ্গাপুর এবং মালয়েশিয়ার ভিসার অনুপাত কমেছে। ইন্দোনেশিয়া ফি অস্বাভাবিক হারে বাড়িয়েছে। শ্রীলঙ্কার এই ভিসাও এখন অপেক্ষা করতে হচ্ছে 2-3 দিন। অর্থাৎ আপনি ছাত্র, শ্রমিক, পর্যটক বা চিকিৎসা বা ব্যবসায়ী, যে কারণেই হোক না কেন, বাংলাদেশি পাসপোর্ট এখন সর্বত্র অতিরিক্ত সন্দেহের কারণ হয়ে দাঁড়িয়েছে। মেধাবী শিক্ষার্থীরা স্কলারশিপ পেয়েও কেবল ভিসা জটিলতার কারণে হাঙ্গেরি বা যুক্তরাষ্ট্র পাড়ি দিতে পারছেন না। শামীম হাসান দম্পতির মতো অনেকেই থাইল্যান্ডে নববর্ষ কাটানোর স্বপ্ন বুকে নিয়ে পাসপোর্ট জমা দিয়ে মাসের পর মাস অপেক্ষায় কাটাচ্ছেন। এর সঙ্গে যোগ হয়েছে মধ্যপ্রাচ্যের অনিশ্চয়তা। বাংলাদেশের বৈদেশিক শ্রমবাজারের বিশাল অংশ সৌদি আরব এবং জিসিসি ভুক্ত দেশগুলোর উপর নির্ভরশীল। এই 6টি দেশে বর্তমানে প্রায় 45 লাখ বাংলাদেশি কর্মরত রয়েছেন এবং দেশের মোট রেমিটেন্সের 45% বেশি আসে এই অঞ্চল থেকে। ইরানকে কেন্দ্র করে যুদ্ধ পরিস্থিতি আরো জটিল হলে সেখানে কর্মসংস্থান ধীরে ধীরে সংকুচিত হয়ে আসবে এবং তার ফলে বাংলাদেশের অর্থনীতিতে সরাসরি ধাক্কা আসবে।
ইউরোপ আমেরিকার দরজা যখন কঠিন, মধ্যপ্রাচ্যেও যখন অনিশ্চয়তা, তখন বাংলাদেশের শ্রম বাজার পড়ছে বহুমুখী চাপে। নতুন কর্মী পাঠানো কঠিন হচ্ছে, আর যারা ফিরছেন তাদের পুনর্বাসনও হয়ে উঠছে বড় চ্যালেঞ্জ। এখানে সবচেয়ে কঠিন প্রশ্নটি আপনি সামনে আনতে পারেন। ইউনূসের নেতৃত্বে গঠিত অবৈধ সরকার যে আন্তর্জাতিক আস্থার সংকট তৈরি করে গেছে, তারেক সরকার কি সেই সংকট কাটাতে পারছে? উত্তরটা পরিষ্কার, পারছে না। কারণ এই সরকার নিজেই সেই একই বিদেশি মদতপুষ্ট রাজনৈতিক ধারার ফসল। জুলাই সন্ত্রাসের হাত ধরে আসা ইউনূস সরকারের বর্ধিত সংস্করণ হিসাবে প্রতিষ্ঠিত তারেকের আমলে রাষ্ট্রের বিশ্বাসযোগ্যতা পুনরুদ্ধারের কোনো কার্যকর উদ্যোগ আসলে দেখা যাচ্ছে না। বৈধ অভিবাসন প্রক্রিয়াকে স্বচ্ছ করা, দালাল চক্র ভাঙা এবং আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে বিশ্বাসযোগ্য কূটনৈতিক সম্পর্ক পুনর্গঠনের পরিবর্তে রাষ্ট্রযন্ত্র ব্যস্ত থাকছে ক্ষমতা টিকিয়ে রাখার রাজনীতিতে। পশ্চিমা বিশ্বে একটি দেশকে যখন ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়, তখন অন্য দেশগুলো সেই পথ অনুসরণ করে। এই ডমিনো ইফেক্ট বাংলাদেশের ক্ষেত্রে এখন দৃশ্যমান বাস্তবতা। সব মিলিয়ে এটি কেবল একটি ভিসা সমস্যা নয়, এটি একযোগে শ্রমবাজার, শিক্ষা, কূটনীতি, রেমিটেন্স এবং রাষ্ট্রের বৈশ্বিক অবস্থানের সংকট। 20 এপ্রিল ইতালি থেকে 30 বাংলাদেশিকে ফেরত পাঠানোর ঘটনা সেই বৃহত্তর সংকটের সর্বশেষ দৃশ্যমান প্রকাশ মাত্র। এর আগে গত বছরের মার্চ থেকে এক বছরে 284 জন যুক্তরাষ্ট্র থেকে ফিরেছেন, 8 বছরে ইউরোপ থেকে ফিরেছে প্রায় 4000 মানুষ। আরো লাখো কর্মী যখন মধ্যপ্রাচ্যে অনিশ্চিত ভবিষ্যতের মুখে দাঁড়িয়ে আছেন, তখন দেশের ভিতরে রাষ্ট্র পরিচালনার যে অদক্ষতা, জবাবদিহিহীনতা, যা যা চলছে তা পরিস্থিতিকে আরো জটিল করছে। সরকার বদলেছে, ইউনূস গেছেন, তারেক এসেছেন, কিন্তু বিদেশের দরজা এখনো পুরোপুরি খুলছে না। বরং মনে হচ্ছে বিদেশি মদদে প্রতিষ্ঠিত একটি সরকারের পক্ষে বিদেশের বন্ধ দরজা খোলার কূটনৈতিক সামর্থ্য বা সদিচ্ছা কোনোটি নেই তারেক রহমানের সরকারে। বিশেষ করে নুরুল হক নুরুর মতো একজন প্রবাসী কল্যাণ মন্ত্রীকে দিয়ে আমার মনে হয় না যে বাংলাদেশ আসলে খুব বিরাট কিছু করতে পারবে, শ্রমবাজার উন্মুক্ত করতে পারবে বা কিছু একটা করতে পারবে। ব্যবসা হয়তো হবে কিছু কিছু প্রতিষ্ঠানের, আব্দুল্লাহ আল মিন্টুর ব্যবসা হতে পারে। এবং সবচাইতে বড় কথা, বাংলাদেশে জঙ্গিবাদের যে ভয়াবহ উত্থান হয়েছে, সেই ভয়ে পশ্চিমা বিশ্ব যেভাবে ভীত হয়ে পড়েছে বাংলাদেশি